দ্বাদশ শ্রেণীর দর্শন শিক্ষা ক্লাসে সকলকে স্বাগত। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে দ্বাদশ শ্রেণীর প্রথম অধ্যায় যুক্তি, এই যুক্তি অধ্যায়টিকে কতকগুলি ভাগে ভাগ করে আলোচনা করব। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যুক্তি কি এবং যুক্তির অবয়ব নিয়ে। আজ আলোচনা করব অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি। যুক্তি প্রধানত দুই প্রকার, মানে যুক্তিকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। এক, অবরোহ যুক্তি, দুই, আরোহ যুক্তি। এখন এই অবরোহ যুক্তি কাকে বলে? যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়, অর্থাৎ আশ্রয়বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে, কখনোই মিথ্যা হতে পারে না, এবং সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না, অর্থাৎ হেতুবাক্যকে অতিক্রম করে যেতে পারে না, তাকে অবরোহ যুক্তি বলে। পরিষ্কার ভাষায় বলতে গেলে এটা দিলাম সংজ্ঞা। সহজভাবে বিষয়টি যদি বলি, যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। এখন কথা হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হয়। একটা উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক। সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র। সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র। রাম হয় একজন ছাত্র। অতএব রাম হয় ভারতীয় ছাত্র। তাহলে কি বললাম? সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র, রাম হয় একজন ছাত্র, অতএব রাম হয় ভারতীয় ছাত্র। আমি বলছিলাম যে অনিবার্যভাবে নিশ্চিত হয়। এই অনিবার্যভাবে নিশ্চিত হয়, এই কথাটির মানে কি? মানে হল আশ্রয়বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। মানে আশ্রয়বাক্য দুটো যদি সত্য হয়, এই সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না, সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে।
কথার অর্থ হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া। আর কি বলেছি? আর বলেছি যে সিদ্ধান্ত কখনোই হেতুবাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় না। মানে এটা হচ্ছে সিদ্ধান্ত। আমি আগের এপিসোডে আলোচনা করেছিলাম এই সবটা হচ্ছে যুক্তির অবয়ব। এই দুটো হচ্ছে আশ্রয় বাক্য, যা বলবে তুমি আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য বা হেতু বাক্য। আর এইটা মানে অতএবের পরে যে বাক্যটা রয়েছে সেটা হচ্ছে সিদ্ধান্ত। দেখো এটা একটা উদাহরণ দিলাম। এখানে দুটো আশ্রয় বাক্য রয়েছে আর একটা সিদ্ধান্ত রয়েছে। সিদ্ধান্ত একটাই থাকে, আশ্রয় বাক্য দুটো রয়েছে। আরেকটা উদাহরণ, সকল মানুষ হয় মরণশীল জীব। সকল মানুষ হয় মরণশীল জীব। সকল মানুষ হয় মরণশীল জীব। অতএব কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। এই সবটা হচ্ছে যুক্তির অবয়ব। আর এই আশ্রয়বাক্য, হেতুবাক্য বা সিদ্ধান্ত, আশ্রয়বাক্য, হেতুবাক্য বা যুক্তিবাক্য হচ্ছে এটা, আর সিদ্ধান্ত হচ্ছে এইটা। এটা হচ্ছে সিদ্ধান্ত। অতএব পরেরটাই হচ্ছে সিদ্ধান্ত। এখন লক্ষ্য করো যে সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে কি না। আমি বলে দিয়েছি অনিবার্যভাবে নিশ্চিত হওয়ার মানেটা, আশ্রয়বাক্য বা আশ্রয়বাক্যগুলি সত্য হলে সিদ্ধান্ত সত্য হবে। এটা হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া। দেখো প্রথমে উদাহরণটা আমি আলোচনা করে দিয়েছি, দ্বিতীয়টা দেখো, সকল মানুষ হয় মরণশীল জীব। এটা এটা হচ্ছে সত্য। আর দেখো সত্য হয়েছে বলে এটাও কিন্তু সত্য। মানে যুক্তিবাক্য, হেতুবাক্য বা আশ্রয়বাক্য সত্য হয়েছে বলেই এখানে দেখো আমাদের সিদ্ধান্ত সত্য। এটা কথা অর্থ হচ্ছে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া। আরেকটা কি বলেছি, সিদ্ধান্ত হেতুবাক্য থেকে বেশি ব্যাপক নয়। এক বললাম যে অনিবার্যভাবে নিশ্চিত হওয়া, দুই কি বলছি যে সিদ্ধান্ত হেতুবাক্য থেকে বেশি ব্যাপক নয়। দেখো সকল ছাত্র হয় ভারতীয় ছাত্র। সকল ছাত্র, সব ছাত্রের কথা বলা হয়েছে, সব ছাত্র হচ্ছে ভারতীয় ছাত্র। সেখানে রাম, দেখো বেশি ব্যাপক হয়, এখানে সকল ছাত্র আর এখানে একটা ছাত্র রাম। এখানে ঠিক দেখো সকল মানুষ, আর এখানে দেখো কোনো এসছে, কোনো মরণশীল জীব। এখানে কি বলা হচ্ছে সকল, আর এখানে দেখো কোনো এসছে। দেখো ব্যাপক কিন্তু হয়নি। এবারে আমরা আলোচনা করব অবরোহ যুক্তির বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য 1, অবরোহ যুক্তির সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। আমি বলে দিয়েছি অনিবার্য কথার অর্থ, অর্থাৎ হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আর 2, সিদ্ধান্তটি হেতুবাক্য থেকে কখনোই ব্যাপকতর হবে না, অর্থাৎ অবরোহ যুক্তির সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য বা হেতুবাক্য বা যুক্তিবাক্য যাই বলো না কেন, আশ্রয় বাক্য বা হেতুবাক্যকে বা যুক্তিবাক্যকে অতিক্রম করে যেতে পারে না। একটা উদাহরণ দিই। সকল মানুষ হয় মরণশীল জীব। হয়েছে? রাম হয় মানুষ, অতএব রাম হয় মরণশীল জীব। আমি আগে আলোচনা করলাম এখানে সকল মানুষ, এখানে রামে চলে এসেছে। ঠিক আছে, এইবার যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখবে যে সমব্যাপক মানে আশ্রয় বাক্য দুটো আর সিদ্ধান্ত, আমি বলেছিলাম যে ব্যাপক হয় না, এখন দেখাবো সমব্যাপক। সিদ্ধান্ত ও আশ্রয় বাক্য সমব্যাপক, এটা দেখাবো। সিদ্ধান্ত ও আশ্রয় বাক্য সমব্যাপক, এটা দেখাবো। সকল সুনাগরিক হয় জাতীয়তাবাদী। জাতীয়তাবাদী। সকল সৈনিক হয় সুনাগরিক। সকল সৈনিক হয় জাতীয়তাবাদী। আমি বলেছি কি যে হেতুবাক্য, যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য এই দুটো, আর সিদ্ধান্ত, সিদ্ধান্ত কখনোই হেতুবাক্য, যুক্তিবাক্য বা আশ্রয় বাক্যকে অতিক্রম করতে পারে না। আবার দেখো, সিদ্ধান্ত ও আশ্রয় বাক্য সমব্যাপক, কিন্তু দেখো অতিক্রম করেনি। সিদ্ধান্ত কিন্তু অতিক্রম করেনি, ব্যাপক হয়নি। দেখো এখানেও সকল, এখানেও সকল, আশ্রয় বাক্য দুটো দেখো সকল এসছে, সিদ্ধান্ত দেখো সকল এসছে, ব্যাপক কিন্তু হয়নি। মানে এখানে কি দেখালাম যে হেতুবাক্যের সিদ্ধান্তটি হেতুবাক্যের সমব্যাপক, অতিক্রম তো করবেই না, সমব্যাপক হলেও হতে পারে। 3 নম্বর কি, 3 নম্বর বৈশিষ্ট্য। এবার 3,
3 হচ্ছে এই যুক্তিতে কেবল আকারগত বা কাঠামোগত সত্যতার দিকে লক্ষ্য রাখা হয়। বস্তুগত সত্যতা থাকতেও পারে, আবার নাও পারে। বস্তুগত সত্যতার দিকে ধ্যান দেওয়া হয় না, ওটা থাকতেও পারে, নাও পারে। 4, অবরোহ যুক্তি নিয়ম অনুযায়ী হলে বৈধ, আর নিয়ম অনুযায়ী না হলে অবৈধ। 5, বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এমন কোনো বৈধ অবরোহ যুক্তি পাওয়া যাবে না যার হেতুবাক্য সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। এই হলো 5টা বৈশিষ্ট্য। এবার আমরা আসব আরোহ যুক্তি। লিখি, এবার আমরা আসছি আরোহ যুক্তি। আরোহ যুক্তি সংজ্ঞা কি? যে যুক্তিতে সিদ্ধান্তটি সকল ক্ষেত্রেই আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপকতর হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তা হলো আরোহ যুক্তি। কি বললাম? যে যুক্তিতে সিদ্ধান্তটি সকল ক্ষেত্রেই আশ্রয়বাক্যের তুলনায় ব্যাপকতর হয় এবং সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তা হলো আরোহ যুক্তি। আমরা অভিজ্ঞতায় দেখেছি, কি দেখেছি? আমরা অভিজ্ঞতায় দেখেছি রাম, শ্যাম, যদু প্রভৃতি মানুষ মরণশীল। একটা উদাহরণ দিচ্ছি। আমরা অভিজ্ঞতায় দেখেছি কি দেখেছি না রাম, শ্যাম, যদু প্রভৃতি মানুষ মরণশীল জীব বা মরণশীল। এবং দেখো ভালো করে, আমরা অভিজ্ঞতায় দেখেছি রাম, শ্যাম, যদু প্রভৃতি মানুষ মরণশীল জীব। লিখতে পারো জীব, ঠিক আছে? এবং আমাদের অভিজ্ঞতায় মরণশীল জীব নয় এমন মানুষ দেখিনি, এবং আমাদের অভিজ্ঞতায় মরণশীল নয় এমন মানুষ দেখিনি, আমরা দেখিনি। অতএব কি সিদ্ধান্ত হলো? অতএব সকল মানুষ হয় মরণশীল। মরণশীল জীব। এবার আমরা এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আরোহ অনুমানের বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য। আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আমি এটা আগেই বলেছি। দেখো, অনিবার্যভাবে কিন্তু নিশ্চিত হয়নি। অনিবার্যভাবে নিশ্চিত হওয়ার অর্থ আমি আগে বুঝিয়ে দিয়েছি, তোমরা মিলিয়ে দেখো। অনিবার্যভাবে কিন্তু নিশ্চিত হয়নি, এটা হচ্ছে এক। তাই এক্ষেত্রে আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের সম্পর্ক আবশ্যিক নয়, আপত্তিক। তাহলে কি বললাম? তাই এক্ষেত্রে আশ্রয় বাক্যের সঙ্গে সিদ্ধান্তের সম্পর্ক আবশ্যিক নয়, আপত্তিক। ঠিক আছে, এবারে আমরা আলোচনা করব যে আবশ্যিক আর আপত্তিক। আবশ্যিক কি আর আপত্তিকটাই বা কি? আবশ্যিক হচ্ছে যে হেতুবাক্য, আশ্রয়বাক্য বা যুক্তিবাক্য থেকে সেখান থেকেই নিশ্চিত হবে সিদ্ধান্ত, সেটা হচ্ছে আবশ্যিক। আর যখন সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত হয় না, তখন সেটা আপত্তিক। এবার দুই, এক আলোচনা করলাম। দুই, আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সকল ক্ষেত্রেই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। দেখো, আমি বলেছিলাম রাম, শ্যাম, যদু, আমরা অভিজ্ঞতা দেখেছি তারা মরণশীল জীব। সেখান থেকে আমরা সিদ্ধান্তে কি এলাম? অতএব সকল মানুষ মরণশীল জীব। ব্যাপক হয়ে গেল, ওখানে একজন একজন করে দেখেছি, আর এখানে সকল মানুষের কথাবার্তা বললাম। তাহলে কি বললাম? যে আরোহ অনুমানের ক্ষেত্রে সিদ্ধান্তটি সকল ক্ষেত্রেই আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় বা ব্যাপকতর হয়। তিন, আরোহ অনুমানের ক্ষেত্রে আমরা একটি বিশেষ সত্য থেকে একটি সামান্য সত্যে উপনীত হই। বিশেষ সত্য মানে রাম, শ্যাম, যদু বিশেষ সত্য, আর সামান্য সত্য কি হলো? সকল চলে গেল। এই সামান্য সত্যে আমরা উপনীত হই। চার, আরোহ অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যগুলির বস্তুগত সত্যতা যাচাই করা হয়। আগেরটাই কি বলেছিলাম? অবরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সত্যতা যাচাই করা হয় না, কিন্তু এখানে আরোহ অনুমানের ক্ষেত্রে যুক্তিবাক্যগুলির বস্তুগত সত্যতা যাচাই করা হয়। এই হলো অবরোহ এবং আরোহ যুক্তি কি এবং এদের বৈশিষ্ট্য। পরের এপিসোডে আমি আলোচনা করব যুক্তি ও যুক্তির আকার। আর কারোর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই দেখুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।